হ্যাঁ, আজকের এই জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছিলেন। গ্রীষ্মের এই মাঝামাঝি সময়ে আপনি তো জানেনই, ইরান, পশ্চিম এশিয়া এবং দক্ষিণ এশিয়ার আবহাওয়া এই সময় বেশ প্রচন্ড গরম থাকে। আমরা সেখানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র দাবদাহ পেয়েছিলাম। মানুষরা অনেক ঘন্টা ধরে রোদে দাঁড়িয়েছিল। এটা খুবই অনন্য একটা ব্যাপার, একটা খুবই অনন্য, অবিশ্বাস্য ঘটনা, যা আপনি পৃথিবীর আর কোথাও দেখবেন না। আপনি এটা ইউরোপে দেখেন না, আপনি এটা যুক্তরাষ্ট্রেও দেখেন না, আমার যতদূর মনে পড়ে অন্য কোনো মুসলিম দেশেও দেখেন না। আর এই সাধারণ মানুষগুলো আমেরিকানদের মতে অত্যন্ত কঠোর সব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এরই চূড়ান্ত ফলাফল হলো দীর্ঘদিনের এই প্রতিরোধের সংস্কৃতি এবং এই প্রতিবাদের সংস্কৃতি। তারা মূলত বিশ্ববাসীর কাছে এই স্পষ্ট ও জোরালো বার্তাই পৌঁছে দিচ্ছে যে তারা নিশ্চিত করতে চায় ট্রাম্প আর নেতানিয়াহুর মতো লোকেরা যেন এই অবৈধ হামলা, বর্বরচিত হত্যাকাণ্ডে কোনোভাবেই সফল হতে না পারে। যে বার্তা নেতানিয়াহু যুদ্ধের শুরুতে ইরানিদের পাঠিয়েছিলেন, তিনি ইরানিদের বলেছিলেন যেন তারা লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নেমে আসে। তারা আজ তাই করেছে, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তাই এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক ঘটনা, এবং এটি স্পষ্টভাবে দেখায় যে দীর্ঘ 47 বছর ধরে চলা কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং দুইটি পারমাণবিক শক্তিধর দেশের অবৈধ হামলার মধ্যেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া অবশ্যই সম্ভব। ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে, যে ক্ষেপণাস্ত্রগুলো ইরানকে রক্ষা করেছে, সেগুলো দেশেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছে, এবং এটি সারা বিশ্বের প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণামূলক একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা প্রমাণ করে যে দৃঢ় সংকল্প থাকলে অসম্ভব বলে মনে হওয়া কাজগুলো বাস্তবে রূপান্তর করা সম্ভব। এ ধরনের জানাজা বা শেষকৃত্য পৃথিবীতে হয় না। অনেক বিশ্বনেতা মারা গেছেন, এমনকি হত্যা করা হয়েছে, কিন্তু আজ তেহরানে যা দেখেছেন তা সাধারণত দেখা যায় না। আগামীকাল কোম এও আপনি একই ধরনের দৃশ্য দেখতে পাবেন। শরীরটি ইরাকেও নিয়ে যাওয়া হবে, যা আরেকটি বিস্ময়কর বিষয়, কারণ আয়াতুল্লাহ খামিনেই ছিলেন ইরানের প্রেসিডেন্ট সেই 8 বছরের যুদ্ধে, যা সাদ্দাম হোসেন ইরানের বিরুদ্ধে শুরু করেছিলেন, এবং তারা পরশুদিন তার মরদেহ সেখানে রাখবে। এরপর তাকে ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাসাদ শহরে দাফন করা হবে। তাই আজ আমরা যা দেখেছি, আবারও যা দেখব, এবং গত 2 দিনেও যা দেখেছি, সবকিছু এর অংশ। আমরা তেহরানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ আমাদের এই আয়োজনের আসলে 3য় দিন চলছে, যা স্পষ্টভাবে দেখায় যে প্রতিরোধের এই সংস্কৃতি কতটা শক্তিশালী। সব চাপের মধ্যেও ইরানিদের মধ্যে এই সংস্কৃতি এখনো বিকশিত হচ্ছে। 100টিরও বেশি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিচ্ছে। তাহলে ইরানের কূটনীতি ও আঞ্চলিক অবস্থানের জন্য এই আন্তর্জাতিক অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ? আপনি জানেন, যুক্তরাষ্ট্র অনেক দেশকে চাপ দিয়েছিল যেন তারা না আসে বা নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের পাঠায়। অনেক দেশই সেই কথা শোনেনি। আপনি যেমন বললেন, আমাদের কাছে 150টিরও বেশি দেশের প্রতিনিধি দল এসেছিল, এবং তারা ট্রাম্প ও নেতানিয়াহুকে যে বার্তা দিচ্ছে তা হলো তারা এমন এক পৃথিবীতে থাকতে চায় না যেখানে মানুষ ফিলিস্তিনের মতো গণহত্যায় লিপ্ত হয়। তারা গাজা ও লেবাননের দৃশ্যগুলো বারবার ঘটাতে চেয়েছিল, যতক্ষণ না তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র পেয়েছে। তারা সেটা করেনি, এবং এই প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দ ও সারা বিশ্বের সচেতন সাধারণ নাগরিকরা ট্রাম্প ও নেতানিয়াহুকে যে স্পষ্ট বার্তা প্রদান করছে তা হলো তারা বর্তমানে ইরানের পাশে আছে, কারণ ইরান নিজের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইরান সভ্য বিশ্বের জন্য লড়ছে। একদিকে আছে, আরেকদিকে আছে অ্যাপস্টাইন শ্রেণী, যারা ছোট ইরানি মেয়েদের হত্যা করতে এবং ছোট আমেরিকান মেয়েদের ধর্ষণ করতে পছন্দ করে। মানুষ বলছে
বলছে আমরা অ্যাবস্টাইন শ্রেণীকে পছন্দ করি না, এমনকি ইউরোপের মানুষও। তারা চায় না ট্রাম্প সফল হোক, কারণ যদি সে ইরানের সঙ্গে সফল হয় তাহলে সে গ্রিনল্যান্ড বা কানাডা দখল করতে চাইবে। মুসলিম দেশগুলো বুঝতে পারছে যদি ট্রাম্প ও নেতানিয়াহু এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে তাহলে তুরস্ক, পাকিস্তানের মতো বড় মুসলিম দেশগুলো পরবর্তী লক্ষ্য হবে। তাই আপনি দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিল্ড মার্শালকে তেহরানে উপস্থিত হয়েছেন পাকিস্তান সরকারের সর্বোচ্চ পর্যায়ের উচ্চপদস্থ প্রতিনিধিবৃন্দ। এই বার্তাটি হচ্ছে যে আমরা অন্তত রাজনৈতিকভাবে এবং কথার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করব। আমরা ইরানকে পূর্ণ সমর্থন প্রদান করছি এবং প্রকৃতপক্ষে সরাসরি তেহরানে উপস্থিত হয়ে গত 4 মাসে ইরানের উপর যা ঘটেছে তার তীব্র প্রতিবাদ ও বিরোধিতা ব্যক্ত করছি। তাদের মধ্যে কিছু সরকার এই হামলাগুলো, অবৈধ হামলাগুলোকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে নিন্দা করেছে। তাদের মধ্যে কিছু যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে আছে তাই তারা সেটা করেনি, কিন্তু এই জানাজায় উপস্থিত হয়ে তারা মূলত এই বার্তা দিচ্ছে যে তারা সভ্য বিশ্বের পক্ষে, এপস্টাইন শ্রেণীর পক্ষে নয়। তাই ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন তারা ন্যায় বিচার চাইবেন অথবা আয়াতুল্লাহ আল খামেনির হত্যাকাণ্ডের জন্য। তাহলে আপনি কিভাবে দেখছেন আগামী কয়েক মাসে ইরানের পররাষ্ট্র নীতিতে প্রভাব কি হবে? আপনি জানেন ইরান আগে প্রতিরোধ সংগঠনগুলোকে সহায়তা করত, যেমন হামাস, ইসলামিক জিহাদ, হিজবুল্লাহ, যারা তাদের ভূমি মুক্ত করার জন্য লড়াই করছিল, যা একেবারেই বৈধ একটি বিষয়। যদি আপনার ভূমি ফিলিস্তিন বা লেবানন কিংবা অন্য কোথাও দখল হয়ে থাকে তাহলে সেটি মুক্ত করার অধিকার এবং হয়তো দায়িত্ব আপনার আছে। তাই ইরান এই সংগঠনগুলোকে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করছিল। কিন্তু বিগত বছরের এবং চলতি বছরের ভয়াবহ হামলার পর ইরানে যারা রাস্তায় নেমে এসেছিল সেই লাখ লাখ সাধারণ মানুষ এখন ইরানি সরকার কর্মকর্তাদের কাছে এই স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তাদের অনেকেই ইতিমধ্যে জানেন আমরা গণহত্যাকারী মানুষের সঙ্গে একই পাড়ায় থাকতে পারি না। তাই আমাদের হয় ইরান থাকবে নয় ইসরায়েল থাকবে, কিন্তু দুজনকে একসাথে একই জায়গায় রাখা সম্ভব নয়। ইরান 6000 বছরেরও বেশি সময় ধরে টিকে আছে, আর ঠিক এই কারণেই এটি ফিলিস্তিন দখলের পতনের চূড়ান্ত সূচনার ইঙ্গিত। কারণ ইরানি কর্মকর্তারা এবং সাধারণ ইরানি জনগণ এটা দৃঢ়ভাবে নিশ্চিত করে তুলবে। আপনি গাজায় যা দেখেছেন তা আর কখনো ঘটবে না, আপনি লেবাননে যা দেখেছেন তাও আর কখনো ঘটবে না। তারা এখন ভালোভাবেই বুঝতে পেরেছে যে যতদিন এই গণহত্যাকারী মানুষগুলো, যাদের সরকারকে তারা ইসরায়েল বলে ডাকে, তারা সেখানে ক্ষমতায় টিকে থাকবে, ততদিন এই ধরনের বর্বরোচিত আগ্রাসন অব্যাহতভাবে চলতেই থাকবে। আমরা দেখেছি নেতানিয়াহু প্রকাশ্যে বৃহত্তর ইসরায়েলের ধারণা নিয়ে কথা বলেছেন। বৃহত্তর ইসরায়েল মানে সৌদি ভূখণ্ড, জর্ডানের ভূখণ্ড, ইরাকের ভূখণ্ড, সিরিয়ার ভূখণ্ড, মিশরের ভূখণ্ড, লেবাননের ভূখণ্ড। তারা ইতিমধ্যে সিরিয়ার এবং লেবাননের কিছু অংশ দখল করে নিয়েছে এবং আমি মনে করি না এমনকি এই দেশগুলোর কিছু নেতা পশ্চিমা নীতির সাথে একমত হলেও তারা নিজেরাও বুঝে গেছে তারা এমন অঞ্চলে থাকতে চায় না যেখানে ইসরায়েলি আধিপত্য রয়েছে। তারা নেতানিয়াহুর কাছ থেকে নির্দেশ নিতে চায় না। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরান সংক্রান্ত তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। তারা পরবর্তী টার্গেট হবে, পাকিস্তান পরবর্তী টার্গেট হবে, তুরস্ক পরবর্তী টার্গেট হবে। তাই তারা এইসব বিষয়ে অনেকটাই বুঝে গেছে। এবং ঠিক এ কারণেই আপনি খুবই স্পষ্টভাবে দেখেন এই বিশেষ অঞ্চলের সাধারণ মানুষজনদের জীবনযাত্রা আজ প্রতিবেশী দেশগুলো থেকে, পাকিস্তান থেকে, ইরাক থেকে, আরো অনেক জায়গা থেকে লোকজন তেহরানে এসেছে। আফগানিস্তান আর আজারবাইজানের মতো দূর দেশ থেকেও অনেকে এসেছে এই বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় সরাসরি অংশ নিতে। মানুষের স্তরে মানুষ বুঝে গেছে তারা ইসরায়েল আমেরিকার বিজয় চায় না। এমনকি সরকারি পর্যায়েও তারা বুঝতে পেরেছে এটা মানব জাতি ও সভ্য বিশ্বের জন্য ভালো নয়। ট্রাম্প ও নেতানিয়াহু যদি তাদের লক্ষ্য অর্জন করে সেটা ঠিক হবে না।
তাহলে সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তাহলে উভয় পক্ষকে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে প্রধান বাধাগুলো কি? আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ইরান তার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে ছাড় দিতে প্রস্তুত ছিল। ইরান 2015 সালে সেটাই করেছিল, যার ফলে পারমাণবিক চুক্তি হয়। ইরান যা করতে অক্ষম তা হলো তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ত্যাগ করা, কারণ ইরান এই ক্ষেপণাস্ত্রগুলো দরকার রাখে যাতে পরবর্তীবার ইরান আক্রমণের শিকার হলে তেল আবিব ও হাইফায় আঘাত আনতে পারে। ইরান তার তেল যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত নয়, এটাই ট্রাম্প বলেছিলেন। তার লক্ষ্য ছিল এটাই। এক সাংবাদিক ট্রাম্পকে কেন ইরানের তেল দখল করতে চান জিজ্ঞেস করলে তিনি এটাই বলেছিলেন। সে একজন ব্যবসায়ী এবং টাকা উপার্জন করতে চায়, যা ব্যবসায়ীদের জন্য অপমানজনক, কারণ ব্যবসায়ী হওয়া মানেই আপনি চোর বা অন্যের সম্পদ দখলদার নন। তাই ইরান যা বলছে তা খুবই মৌলিক বিষয়। তারা চায় না যে প্রতি কয়েক মাস পর পর দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাদের আক্রমণ করুক। এটাই এর প্রথম অনুচ্ছেদ। এই সমঝোতা স্মারক তারা শুধু ইরানের নয়, লেবাননেরও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে চায়। লেবানিজরা যথেষ্ট কষ্ট পেয়েছে। গত কয়েক মাসে ইসরায়েলিদের হাতে তাদের 4000 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তারা সত্যিকারের শান্তি চায়, এটাই ইরান চায়। এবং নিষেধাজ্ঞার অবসান। এই নিষেধাজ্ঞাগুলো অবৈধ। পাকিস্তান, ভারত, আফগানিস্তান বা অন্য কোনো দেশের কোনো ব্যবসায়ী যদি ইরানের সঙ্গে বাণিজ্য করতে চায়, তাহলে তাদের নিজেদের দেশের আইন মেনে চলা উচিত। কোনো এমন আইন নয় যা মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলি লবির চাপে পাশ হয়েছে। কম দেশ। আর এই একতরফা অবৈধ নিষেধাজ্ঞাগুলো ইরানের উপর চাপিয়ে দিয়ে তারা সারা বিশ্বের যেসব ব্যবসায়ী ইরানের সঙ্গে বাণিজ্য করতে চায় তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। তাই এই নিষেধাজ্ঞাগুলোর অবসানই হচ্ছে ইরানের দাবি। খুব জটিল কিছু নয়। তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চান, তবে একই সঙ্গে সতর্ক করেছেন যে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র কাজ শেষ করে দেবে। তাহলে তেহরানে এই বার্তাটি কিভাবে দেখা হতে পারে? এটা সমঝোতা স্মারকের 1 নম্বর অনুচ্ছেদের বিরুদ্ধে। এটা অনলাইনে পাওয়া যায়। এখানে দুই পক্ষ আছে। আমি নিশ্চিত করে বলতে পারি ট্রাম্প এই নথিতে স্বাক্ষর করেছেন, যেখানে শুধু একে অপরকে আক্রমণ না করার কথা নয়, বরং নথিতে বলা আছে হুমকিও অনুমোদিত নয়। আর তিনি প্রথম দিন থেকেই ইরানকে হুমকি দিয়ে আসছেন, যা এই সমঝোতা স্মারক লঙ্ঘন। তাহলে তেহরানে এটা কিভাবে দেখা হয়? মানুষ ট্রাম্পের দিকে তাকায় এবং দেখে যে তিনি প্রথম দিন থেকেই সমঝোতা স্মারক লঙ্ঘন করছেন। আর তারা বুঝতে পেরেছে, কে জানে চুক্তির অন্য অনুচ্ছেদগুলো বাস্তবায়নের সময় তিনি কিভাবে আচরণ করবেন। তাই এখানকার মানুষ, কর্মকর্তারা বুঝতে পেরেছেন আমেরিকানরা কেবল কাগজে কিছু লিখে দিয়েছে। তারা চেয়েছিল হরমুজ প্রণালী খুলে দিতে, কারণ ট্রাম্প যেমন বলেছিলেন যুক্তরাষ্ট্রের তেলের মজুদ দ্বীপগুলো ফুরিয়ে আসছিল। আর তারা হয়তো শুরু করতে পারে আবার যুদ্ধ। ওই সমস্যা ঠিক করার পর এই তেলের দ্বীপগুলো আবার ভরে তুলবে। তাই আমি মনে করি এখানকার মানুষ প্রস্তুত আছে যদি যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালায়। আর আজ যারা লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল তারা সেই বার্তাই দিচ্ছিল, যদি প্রয়োজন হয় দেশ নিজেকে রক্ষা করতে প্রস্তুত। তাহলে সামনে তাকিয়ে আপনি কি মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কি কি অগ্রগতি লক্ষ্য করা উচিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনায়, এবং এর ফলাফল কিভাবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে? আপনি জানেন, ইরানিদের আশা হচ্ছে একটা চুক্তি হবে। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার আগেও ইরান যুদ্ধ এড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। যদি আপনি মনে করেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী ফেব্রুয়ারির হামলার আগে আমেরিকান টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি বলেছিলেন একটা চুক্তি সম্ভব ছিল। যুক্তরাষ্ট্র চুক্তিতে আগ্রহী ছিল না, কারণ তারা মনে করেছিল তারা ইরানের সরকারকে উৎখাত করতে পারবে এবং ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে পারবে।
আমাদের শুধু অপেক্ষা করে দেখতে হবে তারা সেই নীতি পরিবর্তন করেছে কিনা, ট্রাম্প আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল ফার্স্ট করতে চান কিনা। এখন পর্যন্ত তিনি ইসরায়েল ফার্স্টই করেছেন, তার সামনে সুযোগ আছে, তিনি চাইলে পথ পরিবর্তন করে আমেরিকা ফার্স্ট করতে পারেন। এই যুদ্ধ চালিয়ে যাওয়া বা আবার ইরানকে আক্রমণ করা যুক্তরাষ্ট্রের স্বার্থে নয়, এবং আমার মনে হয় আঞ্চলিক দেশগুলোরও একই চাওয়া। আপনি জানেন, ইরানের উপর হামলার কারণে সারা বিশ্বের সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে, আর আমার মনে হয় তারা ট্রাম্পকেই দোষারোপ করে, আপনাকে নয়, কারণ এই যুদ্ধ তারাই শুরু করেছে। এবং আশা করা হচ্ছে আরেকটি সামরিক সংঘর্ষ এড়ানো যাবে। এটা খুব কঠিন হবে না যদি অপরপক্ষ সমঝোতা স্মারকের অধীনে যা করা দরকার তা করে, এবং আমাদের অপেক্ষা করে দেখতে হবে তারা সেটা করে কিনা, নাকি আবার ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করতে চায়।